আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সমঝোতার পথে আওয়ামী লীগ বিএনপি, আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার এই আত্মিক রাসেল ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন। দেখেন, মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করতে চাই। সেটা হলো যে আমরা যখনই সমঝোতা শব্দটা শুনি, তখনই আমাদের মনের মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্নের উদয় হয় যে সমঝোতা মানে কি নত হওয়া? সমঝোতা মানে কি নিজের সম্মানকে বিলীন করে দেওয়া? সমঝোতা মানে কি অন্যকে উপরে তুলে দেওয়া? না, সেরকম কিছু না। সমঝোতা হলো বিভিন্ন রাজনৈতিক দল বা পক্ষের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে মতপার্থক্য কমিয়ে এমন একটি সাধারণ সিদ্ধান্তে বা চুক্তিতে পৌঁছানো, যেখানে প্রতিটি পক্ষ নিজেদের দাবির কিছু অংশ ত্যাগ করে। এটি সংঘাত নিরসন, নির্বাচনের পূর্বে বা পরে ক্ষমতার ভাগাভাগি এবং স্থিতিশীলতার বজায় রাখার একটি কৌশল। এটাই হলো সমঝোতা। সমঝোতার মূল দিক আছে। সমঝোতার মূল দিক হলো চারটা। 1 নম্বরে পারস্পরিক ছাড়, 2 নম্বরে সংঘাত নিরসন, 3 নম্বরে ঐক্যমত সৃষ্টি, 4 নম্বরে নির্বাচনী কৌশল। এই কয়েকটি দিকই হলো সমঝোতার মূল দিক। এখন আমরা সমঝোতা বিষয়ে পরিষ্কার হলাম, আমাদের মনের মধ্যে কিন্তু আর সেই ধরনের হীনমন্যতা কাজ করার কিছু নাই। দেখেন, এখন আওয়ামী লীগ আর বিএনপি দুইটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ বিএনপি, এই দুইটা রাজনৈতিক দলের যখন আমরা সমঝোতার বিষয়টা বলবো, তখন কিন্তু আমাদের মন গড়া কোনো কথা বা আমাদের যেটা মনে আসছে সেটাই বলে দেওয়া, এটা এইভাবে চলবে না। অবশ্যই আমাদেরকে তথ্য উপাত্তের ভিত্তিতে আলোচনা করতে হবে। আর যখন আপনি তথ্যের ভিত্তিতে আলোচনা করবেন, তখন আমাদের তাকাতে হবে কিসের দিকে? এই দুইটা দলের নেতৃত্ব দানকারী নেতাদের বক্তব্যের দিকে, যে তাদের বক্তব্যের মধ্যে কি এমন কোনো ইঙ্গিতপূর্ণ বার্তা আছে কি না, যে বার্তাটি আমাদের এই ইঙ্গিত দেয় যে তারা ভবিষ্যতে সমঝোতার পথে এগোচ্ছে। রাজনীতি কিন্তু হঠাৎ করে কিছু হয় না। আপনি এখন একটা কথা বলবেন আর হয়ে গেল, সেরকম কিছু না। পূর্বে থেকে নির্ধারিত কৌশল অবলম্বন করে কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়, আমার ছোট বিদ্যা বুদ্ধিতে যতটুকু বুঝি। এখন আমি আজকে ভিডিও করতেছি 2026 সালের জানুয়ারি মাসের 29 তারিখে বিকেল 5টা 20 মিনিট। এই পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে আমি আপনাদেরকে বলতে পারি, আমি যদি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যের দিকে তাকাই, আমি যদি শেখ হাসিনা পুত্র সজীব অজিত জয়ের বক্তব্যের দিকে তাকাই, আমি যদি আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্যের দিকে তাকাই, আমি যদি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে তাকাই, আমি যদি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে তাকাই, আমি যদি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেবের বক্তব্যের দিকে তাকাই, তাহলে কিন্তু স্পষ্টভাবে আমরা বুঝতে পারি তারা সামনে কী কৌশলটা অবলম্বন করতে যাচ্ছেন, কী কৌশলে এগোতে চাচ্ছেন। প্রশ্ন কিন্তু আসতে পারে যে এই তো 12 তারিখে নির্বাচন, আজকে 29শে জানুয়ারি, তার মানে আর 13 দিন আছে, মাঝখানে 12 দিন। তাহলে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বিএনপি তো অংশগ্রহণ করতেছে। তাহলে যদি আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে, তখন সমঝোতার সুর কীভাবে আসে? এই প্রশ্নটারও উত্তর বা জবাব আমরা এই আলোচনার মধ্যে পেয়ে যাব বলে আমি খুবই আশাবাদী। দেখেন, আমরা কিন্তু ইতিপূর্বে অবগত আছি যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা 2024-এর 5ই আগস্ট পরে এই প্রথম 2026 সালের জানুয়ারি মাসের 23 তারিখে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তার একটা অডিও বার্তা দিয়ে। সে অডিও বার্তাতে সংবাদ সম্মেলনে প্রচার করা হয়। সেইখানে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাংলাদেশের স্থিতিশীলতার বিষয়ে 5টি দফা উত্থাপন করেন। তারপরে এই মাসেরই জানুয়ারি 26 তারিখে তিনি উইয়ন পত্রিকাতে একটা সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সেই বিভিন্ন প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন ছিল খুবই গুরুত্বপূর্ণ
এবং যে প্রশ্নের জবাব, শেখ হাসিনার জবাব এখন বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে চর্চা হচ্ছে। প্রথম প্রশ্নটা হলো যে আপনি বাংলাদেশে অবতরণের পর সর্বপ্রথম অগ্রাধিকার কী হবে আপনার? এই প্রশ্ন নিয়ে আলোচনা হইতেছে যে এটা কি শুধুমাত্র একটা প্রশ্ন নাকি এটা কোনো বার্তা। কারণ আমরা তো বাংলাদেশে শুনতে পাই বিভিন্ন গুরুত্বপূর্ণ মহল থেকে এই ধরনের আলোচনা যে তিনি আর আসতে পারবেন না, তিনি বর্তমান বাংলাদেশের আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজাপ্রাপ্ত একজন মানুষ, তিনি কোনোভাবে আসতে পারবেন না, হয়তোবা তাকে বিভিন্ন দেশে নয়তোবা ভারতেই থাকতে হবে, এই ধরনের বক্তব্য শুনি। কিন্তু প্রশ্নটা দেখেন, বাংলাদেশে অবতরণের পর প্রথম অগ্রাধিকার, তার মানে তিনি বাংলাদেশে অবতরণ করবেন। প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর বাংলাদেশে অবতরণ করবেন। আচ্ছা, সেই বিষয়ে তিনি বলছেন যে আমার প্রথম অগ্রাধিকার সাংবিধানিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধার। এই বিষয়ে বিস্তারিত একটা আলোচনা করা আছে আমার আত্মিক রাসেল ইউটিউব চ্যানেলে। এই ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটি, সেই প্রশ্নটির শেষে যে তিনি মন্তব্য করছেন সেইখানে একটা ইঙ্গিতপূর্ণ বার্তা আছে। যেমন ধরেন, প্রশ্নটি ছিল তারেক রহমান এবং বিএনপি কি বিশ্বাসযোগ্য? এই প্রশ্নটা সাংবাদিক শেখ হাসিনাকে করতেছেন যে আপনার কাছে তারেক রহমান এবং বিএনপি কি বিশ্বাসযোগ্য? এই প্রশ্নের জবাবে তিনি কি বলছেন সেটাও আমার ভিডিওতে, এই ইউটিউব চ্যানেলে আলোচনায় আছে। কিন্তু এই প্রশ্নের জবাবে শেষে যে তিনি দুইটা লাইন বলছেন, দেখেন, তিনি বলছেন যে যদি বিএনপি পরবর্তী সরকার গঠন করে তাহলে আমি তাদের আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে এবং আমাদের বৈধ বিরোধী দল হিসাবে কাজ করার সুযোগ দিয়ে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করব। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ মোটেও সংসদ নয়। যদিও এই কথার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নের দিকে যাচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে এই কথাটা বলতে পারি যে তিনি কিন্তু আহ্বানটা জানিয়ে রাখলেন। অপরদিকে আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি কিন্তু 5ই আগস্টের পরপরই আহ্বান জানিয়ে রেখেছেন। তারপরে হাসান মাহমুদ, তিনি কিন্তু বলছেন যে আমাদের অতীতে এরকম অনেক রেকর্ড আছে, এমনকি 111-এর সময় দুইটা দল একসাথে রাজপথে আন্দোলন, লড়াই, সংগ্রাম করছে। তাহলে কি আওয়ামী লীগের পক্ষ থেকে একটা আহ্বান কিন্তু অলরেডি রাখা আছে। এখন আসেন বিএনপির দিকে। বিএনপির দিকে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের আলোচনা করতে হবে, আমি জনাব তারেক রহমানের একটু তার মন্তব্যে বা তার বক্তব্যে যে ইঙ্গিতপূর্ণ বার্তা সেইটাতে পরে আসি। তার আগে মহাসচিবের বক্তব্যের দিকে যাই। দেখেন, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23শে জানুয়ারি তিনি একটা তার নির্বাচনী সভায় বলছেন, যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেব না, আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে ফখরুল। আচ্ছা, এটা শিরোনাম পর্যন্তই থাক। তারপরে তিনি আর একটা কথা বলছেন, আওয়ামী লীগ থাকলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকলো। মিলান, হিসাব শুধু মিলাতে থাকেন। তারপরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত জনাব হাফিজ, তিনি বলছেন আওয়ামী লীগ মাঠে নেই, নির্বাচন প্রতিদ্বন্দ্বীহীনতা মনে হচ্ছে। আচ্ছা, এদের দুজনের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এখন আসেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য। আজকে 2026 সালের জানুয়ারি মাসের 29 তারিখে প্রকাশ হওয়া এই সংবাদটির শিরোনাম হলো, আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে যা বললেন। এইখানে আওয়ামী লীগ প্রশ্নে তিনি যে কথাটা বলছেন আমি শুধু আপনাদেরকে একটু পড়ে শোনাই। নীতিগতভাবে তিনি অর্থাৎ তারেক রহমান কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন। নীতিগতভাবে তারেক রহমান কোনো দল নিষিদ্ধের পক্ষে নন। তারেক রহমান বলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? অবশ্য যদি কেউ কোনো ধরনের অপরাধের জন্য দায়ী হয় তাকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে। আমি যদি এই যে বক্তব্য বা এই যে বার্তা জনাব তারেক রহমান, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজ সাহেব, সজীব ওয়াজেদ জয়, সভানেত্রী, এদের বক্তব্য যদি আমি বিশ্লেষণ নাও করি, আপনি শুধু এই বক্তব্যগুলো মিলান, তাহলে মিলিয়ে আপনার বিবেক বুদ্ধি এবং যুক্তি দ্বারা
এটা আপনি নির্ধারণ করার চেষ্টা করুন যে সমঝোতার পথেই কি আওয়ামী লীগ বিএনপি? অতীতের রেকর্ড কি বলে? বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এই দুইটা দল একই চাওয়াতে রাজপথে নামার পরে ব্যর্থ হয়েছে কিনা সেই দিকেও আপনি একটু তাকান। বর্তমান অন্তর্বর্তী সরকারের বক্তব্যের দিকে আপনি একটু তাকান। সামগ্রিক বিষয় পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে সামনে যে দুইটা দলের একসাথে রাজপথে নামতে হবে না সেটা কিন্তু কেউই বলতে পারে না। প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।